আন্দোলনের নামে বৃক্ষ নিধন করে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। একটি কাটলে 3টি গাছ লাগানোর পরামর্শ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট কাল, নিত্যপণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি শিক্ষা ব্যয় কমানোর দাবি সাধারণ মানুষের। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার। এবং ভারতের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা, সরকার গঠনে শরিকদের দিকে তাকিয়ে মোদি। এনডিএ জোট ভাঙতে বৈঠকে বসছে ইন্ডিয়া। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারা দেশে গাছ লাগায়, আর বিএনপি জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ ধ্বংস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় উন্নয়ন প্রকল্পে পরিবেশের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়ে গাছ কাটার প্রয়োজন পড়লে একটি গাছের পরিবর্তে 3টি গাছ লাগানোর পরামর্শ দেন সরকার প্রধান। বলেন, এদেশের মানুষকে রক্ষা করা সরকারের কর্তব্য। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, তা থেকে দেশকে মুক্ত করতে সরকারের দেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা। হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। এবার 2024-25 অর্থ বছরের বাজেট প্রসঙ্গ। আগামীকাল জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। আগামী এক বছরের সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এবার দেয়া হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট। তবে বাজেটের আকার কিংবা গাণিতিক হিসাব নিকাশ নিয়ে ভাবতে চায় না সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, কৃষির উৎপাদন খরচ কমানো ও শিক্ষার ব্যয় কমানোর সঠিক পরিকল্পনা থাকবে বাজেট প্রস্তাবে। লতিফ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুঁইয়া। অব্যাহত উচ্চ মূল্যস্ফীতির হার। বিবিএস এর প্রতিবেদনে বলছে, বিদায়ী অর্থ বছরে 2 অঙ্ক ছুঁই ছুঁই মূল্যস্ফীতির হার। এ অবস্থায় আগামী অর্থ বছরের জন্য বাজেটের প্রাক্কলন করা হয়েছে 6.5% তবে বাজেটের এই জটিল অর্থনীতির হিসেব নিকাশ নিয়ে ভাবতে চায় না সাধারণ মানুষ। তারা চান সহনীয় পর্যায়ে থাকবে নিত্যপণ্যের দাম। বাজেটে আমি চাই দ্রব্য মূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আমরা চাই যেন নিম্ন পরিবারের মানুষ যারা আছি, যারা সর্বনিম্ন আয় করে, তারা যেন সুন্দরভাবে চলতে পারি। সরকার এমন একটা বাজেট দেখে আমরা যেন 2 ডাল ভাত খা বাঁচতে পারি। এরকম একটা বাজেট করে দেবেন, ওই বাজেটে যদি আমাকে সংসার দিয়ে আমরা চলে মিলে খাইতে পারি। আমি চাই যাতে এই বাজেটটা জনবান্ধব হয়। সরকারের দৃষ্টি থাকতে হবে যে বাজেটটা এমনভাবে ঘোষণা করতে হবে নিম্ন মধ্যবিত্তিক লোকের জন্য সহনীয় পর্যায়ে বাজেট তাদের কাজে আসে। এক যুগ ধরে জাতীয় বাজেটের আকার যত বাড়ছে, সেই তুলনায় কৃষি বাজেট বাড়ছে না। আগামী বাজেটে সার, বীজ ও সেচের জন্য বাড়তি খরচের বোঝা থেকে মুক্তি চান কৃষকেরা। বাজেটটা যদি সমন্বিতভাবে হয়, তাহলে দেশে যাতে উন্নত হয়, দেশের দ্রব্যমূল্য দাম যাতে একটু কমে, তাহলে ভালো হবে। এইভাবে সার কিনলাম কালকে, সারের দাম এত বাড়ে গেল। সার না পেলে আমরা সার জমিটা বাঁচাবে কিভাবে? বিশ্বব্যাপী জাতীয় বাজেটে অন্তত 20% শিক্ষাক্ষেত্রে বরাদ্দ দেওয়ার কথা বলা হয়। শিক্ষা ব্যয় কমিয়ে আনার জন্য আগামী বাজেটে কার্যকর উদ্যোগ চায় অভিভাবক এবং শিক্ষার্থীরা। এবারের বাজেটে যেন শিক্ষাক্ষেত্রে এবং টেকনোলজিতে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং পাশাপাশি বেকারত্বের দিকে। আমি চাই এবারের এই বাজেটে যাতে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব বেশি দেওয়া হয়। আসন্ন বাজেটে বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির পরিকল্পনা ও উন্নয়ন কৌশলের সফল পরিকল্পনা থাকবে, এমনটাই প্রত্যাশা দেশের জনগণের।
আগামী 6 জুন এই জাতীয় সংসদ ভবনে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। ধারণা করা হচ্ছে আগামী বাজেটের আকার 8 লাখ কোটি টাকা। তবে বাজেটের এই অঙ্ক কষাকষি মানতে নারাজ সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা আগামীর বাজেট হবে নিম্ন আয় এবং জনবান্ধব বাজেট। নূর মোহাম্মদ ভূঁইয়া, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার উপজেলা নির্বাচনের খবর। ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপে 60 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। 60টি উপজেলার মধ্যে 6টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং বাকি 54টি উপজেলায় কাগজের ব্যালট পেপারে ভোট গ্রহণ হচ্ছে। এদিকে নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এই ধাপে ভোটকেন্দ্রের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসারের 1,10,000-এর বেশি সদস্য মাঠে রয়েছেন। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় 17 উপজেলায় অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের জনগণের পাশে আমৃত্যু সেবক হয়ে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলী। আজ চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোট দিয়ে গণমাধ্যমে এই কথা বলেন তিনি। এবার বিজয়নগর উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে চেয়ারম্যান পদে 6 জন প্রার্থীর মধ্যে মূলত লড়াই হচ্ছে ত্রিমুখী। বিজয়নগরে 10 ইউনিয়নে মোট ভোটার সংখ্যা 2,10,538 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,98,845, নারী ভোটার 1,06,93 জন। 78টি ভোট কেন্দ্রে নেওয়া হচ্ছে এবার ভোট। নির্বাচিত হলে বিজয়নগরকে স্মার্ট ও উন্নত উপজেলা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নাসিমা মুকাই আলী। মহিলারা এখানে মোটামুটি ভালো লাইন দেখতে পেয়েছি, পুরুষের সংখ্যা কম, হয়তো 12টার পরে আসবে বা পুরুষরা তো সকালে কাজ থাকে সেরে আসে। তো সবকিছু মিলায় ভালোই হচ্ছে। আর বিজয়ের ব্যাপারে ইনশাআল্লাহ আমি যতটা কেন্দ্রে গেছি ততটা কেন্দ্রেই আমি দেখেছি যে আমি জয়লাভ করবো। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের জনগণের পাশে আমৃত্যু সেবক হয়ে থাকতে চান চেয়ারম্যান প্রার্থী নাসিমা মুকাই আলী। আজ চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোট দিয়ে গণমাধ্যমে এই কথা বলেন তিনি। এবার বিজয়নগর উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদে 6 জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে 9 জন, নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দর্শক, ভোলার চরফ্যাশন এবং মনপুরা উপজেলায় ভোট গ্রহণ চলছে। সেখানকার নির্বাচনের সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মী অনন্ত হাসান মাসুদ। যেমনটি বলছিলেন, আজ 5 তারিখ সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে ভোলার চরফ্যাশন উপজেলা এবং মনপুরা উপজেলা। ইতিমধ্যে আমি অবস্থান করছি ভোলার মনপুরা উপজেলার একটি কেন্দ্রে। আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে প্রশাসনের ব্যাপক তৎপরতা রয়েছে। প্রশাসনের ব্যাপক তৎপরতা, এখানে বিজিবি আছে, কোস্টগার্ড আছে এবং পুলিশের বেশ কয়েকটি টিম এখানে আছে। অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদের নেতৃত্বে বেশ কয়েকটি পুলিশ টিম এসেছে। অর্থাৎ যে পরিমাণ প্রশাসন ভোট নিরপেক্ষ এবং সুষ্ঠু অবাধ করতে যে পরিমাণ প্রশাসন দরকার তারা কিন্তু সেটা নিয়ে এসছেন এবং প্রতি ইউনিয়নে 1 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখেছি। আমরা যেটা লক্ষ্য করেছি যে এখানে কিন্তু প্রশাসনের তৎপরতায় সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ভোট গ্রহণ চলছে। এখন অবধি কোনো রকম হতাহত কিংবা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেনি, জাল ভোটেরও ঘটনা ঘটেনি। মূলত প্রশাসনের তৎপরতায় স্বচ্ছ নির্বাচন হচ্ছে এখন পর্যন্ত। তবে ভোটার উপস্থিতি
উপস্থিতি সকাল থেকে কিছুটা কম থাকলেও এখন কিন্তু ভোটার উপস্থিতি অনেকটা বাড়ছে। ভোটাররা আমাদেরকে জানিয়েছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে তারা ভোট দিতে পারছেন। বিগত দিনে তারা ভোট দিতে না পারলেও এবার কিন্তু তারা ভোট দিতে পারছেন। আমার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদের সাথে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আসলে ভোট নিরপেক্ষ করতে তাদের যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার তারা সেটা করেছেন এবং কোনো রকম আপত্তিকর ঘটনা ঘটবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি জানিয়েছেন যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে তারা ইতিমধ্যে সব রকম পদক্ষেপ নিয়েছেন। কোথাও কোনো রকম যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটে তাহলে তারা সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করবেন। এখানে মূলত চেয়ারম্যান পদে আছেন দুজন, একজন হচ্ছে দীপক চৌধুরী, তিনি মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করছেন, তার জনসমর্থন রয়েছে এবং এবং বিপরীত একজন আছেন তার আনারস প্রতীকে অর্থাৎ জাকির হোসেন, তিনিও নির্বাচন করছেন চেয়ারম্যান হিসেবে। ভাইস চেয়ারম্যান হিসেবে দুজন নির্বাচন করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে তিনজন নির্বাচন করছেন। এখন অবধি বলা যাচ্ছে যে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ হচ্ছে, প্রশাসন তৎপর রয়েছে। তো এই ছিল মনপুরা থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি। দর্শক, উপজেলা নির্বাচনের আরো খবর নিয়ে এই মুহূর্তে ময়মনসিংহের গফরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। হাসান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাসান, নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ রাজ। আজ সকাল থেকেই চতুর্থ ধাপের উপজেলা নির্বাচন ময়মনসিংহের 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সেই ভোট গ্রহণ সামনে রেখে আমরা সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। সকাল থেকে ভোটার উপস্থিতি একটু কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো আমরা দেখেছি। আর এই গফরগাঁও উপজেলা 2টি থানা এবং 2টি থানা, একটি পৌরসভা এবং 15টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলা। এখানে ভোটার সংখ্যা রয়েছে 3,87,076 এবং ভোট কেন্দ্র রয়েছে 119টি। এই 119টি ভোট কেন্দ্রে কোথাও আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। সুষ্ঠুভাবেই নির্বাচন হচ্ছে আমরা এ পর্যন্ত যেটুকু দেখেছি। আমি কথা বলেছি যে গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা রুবাইয়া ইসলামের সাথে। তিনি বলেছেন সুষ্ঠু ভোট কল্পে সব ধরনের প্রস্তুতি তারা হাতে নিয়েছেন। রাজ, এই ছিল আমার কাছে গফরগাঁওয়ের ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নির্বাচনের সর্বশেষ। যে হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ময়মনসিংহের গফরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদুল হাসান, তিনি নির্বাচনের খবর আমাদের জানাচ্ছিলেন। এবার চলে যাচ্ছি ভারতের লোকসভা নির্বাচনের খবরে। ভারতের 18তম সাধারণ লোকসভা নির্বাচনের 543টি আসনের চূড়ান্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে গত দুইবারের মতো এবারও ক্ষমতাসীন দল বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারে নির্বাচনে কোনো দল একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। বিস্তারিত শেখ ফাহিমের রিপোর্ট। ভারতের লোকসভা নির্বাচনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি পেয়েছে 240টি আসনে। একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় গেরুয়া শিবিরকে সরকার গঠনে তাকিয়ে থাকতে হচ্ছে এনডিএ জোটের শরিকদের দিকে। মোদীর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে 292টি আসন। জোট অটুট থাকলে তৃতীয়বারের মতো সরকার গঠনে বাধা নেই। তবে জোটের সঙ্গীরা বেঁকে বসলে বাঁধতে পারে বিপত্তি। এবারের সরকার গঠন টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ও নীতিশ কুমারের জেডিইউ। এদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট পেয়েছে 234টি আসন। এর মধ্যে কংগ্রেস জিতেছে 99টি আসন। সরকার গঠনে মোদীর এনডিএ জোট ভাঙার চেষ্টায় মরিয়া ইন্ডিয়া জোটও। তারাও দফায় দফায় দেন দরবার চালাচ্ছেন নির্দলীয় ও জেডিইউ এর সাথে। আপাত দৃষ্টিতে মোদীর এনডিএ জোট সরকার গঠনে এগিয়ে থাকলেও যে কোনো সময় দৃশ্যপট পাল্টে যেতে পারে বলে ধারণা নির্বাচন বিশ্লেষকদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদের সাথে সেনা সদরের সৌজন্য সাক্ষাৎ করেন সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অফ ডিফেন্স স্টাফ।
সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাবাহিনীর প্রধান তার সাথে সাক্ষাৎ করার জন্য সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফকে ধন্যবাদ জানান। সেনাবাহিনীর প্রধানের সাথে সাক্ষাতের পূর্বে সিয়েরা লিওন সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এবার ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের খবর। গাজা ভূখণ্ডের দুটি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে 15 ফিলিস্তিনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, মধ্য গাজার বুরেইজা মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকেই। এদিকে গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36,550 জন আর আহত হয়েছে আরো 82,959 জন। Trying to feed their children, but within seconds Israeli missiles down where they were seeking. Israeli military has intensified its attack central Gaza. সংবাদের এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপির নেতৃত্বে বঙ্গবন্ধু সৈনিক লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে। চট্টগ্রামের দারুল ফজল মার্কেট কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির বর্ধিত সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন চৌধুরীর সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ রুবেলের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি এইচএম হানিফ তালুকদার, ইমাম হোসেন মিল্লাত, লায়ন মোহাম্মদ শফিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, জাবেদুল ইসলাম মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক লিমন সহ নেতৃবৃন্দরা। খবরে আইসিসি টি-20 বিশ্বকাপের খবর। আইসিসি টি-20 বিশ্বকাপে গ্রুপ ডি এর ম্যাচে নেপালকে 6 উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে নেপালের 107 রানের টার্গেটে 8 বল হাতে রেখেই পৌঁছে যায় ডাচরা। নির্দিষ্ট রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সোমপাল কামের বলে দীপেন্দ্র সিং এর হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন ডাচ ওপেনার মাইকেল লেভিট। এরপর বিক্রমজিৎকে সঙ্গে নিয়ে 41 রানের জুটি গড়েন ম্যাক্স ওদা। শেষ পর্যন্ত ওদাউদের অপরাজিত 54 রানে ভর করে 18 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ডাচদের দলীয় বোলিং পারফরম্যান্সে মাত্র 106 রানে গুটিয়ে যায় নেপাল। সর্বোচ্চ 35 রান আসে অধিনায়ক রোহিত পাউদেলের ব্যাট থেকে। আর এরই সাথেই শেষ করব এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আন্দোলনের নামে বৃক্ষ নিধন করে বিএনপি জামায়াত, বললেন প্রধানমন্ত্রী। একটি কাটলে 3টি গাছ লাগানোর পরামর্শ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট কাল নিত্যপণ্যের দাম সহনীয় রাখার পাশাপাশি শিক্ষার ব্যয় কমানোর দাবি সাধারণ মানুষের। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের ভোট গ্রহণ চলছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার। এবং ভারতের লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফল ঘোষণা। সরকার গঠনের শরিকদের দিকে তাকিয়ে মোদি। এনডিএ জোট ভাঙতে বৈঠকে বসছে ইন্ডিয়া। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।